রাত অনেক গভীর, তবুও প্রাসাদের প্রতিটি দেওয়ালে অদৃশ্য এক অশান্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে নিঃশব্দে। পূর্ণিমার আলো বাইরে ঝলমল করছে, কিন্তু ভেতরে যেন আলোও ঢুকতে ভয় পাচ্ছে আজ এই রাজপ্রাসাদে। রাজা বিক্রমাদিত্য শয্যাশায়ী, তার শরীরের নিচের অংশ ইতিমধ্যেই ঠান্ডা, শক্ত, পাথরের মতো নির্জীব হয়ে গেছে। রাজবৈদ্য আদিত্য রাজার পাশে বসে আছেন, কিন্তু তার চোখে আজ কোনো উত্তর নেই, শুধু অজানা আশঙ্কা। ভয়। আদিত্য, আমার পা দুটো যেন আর আমার নয়, কোনো অনুভূতিই পাচ্ছি না আমি এখন। মহারাজ, আপনি ভয় পাবেন না। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনাকে কিছুতেই একা ছাড়ব না কখনো। তুমি সারা রাত জেগে আছো, তোমার চোখের নিচের ক্লান্তি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আদিত্য, লুকিও না। আপনি সুস্থ হলে মহারাজ, আমি দিনের পর দিন ঘুমিয়ে সেই সমস্ত ক্লান্তি একসাথে মিটিয়ে নেব। বৈদ্যরা কি সত্যি এত সহজে বিশ্রাম পায়, নাকি অন্যদের সুস্থ রাখতেই তাদের জীবন কেটে যায়? এক মুহূর্তের জন্য দুজনেই নীরব হয়ে যান, যেন সময় নিজেই থেমে গিয়ে তাদের কথা শুনছে চুপচাপ। সত্যি করে বলো আদিত্য, আমার এই অবস্থা থেকে ফিরে আসার কোনো পথ কি এখনো খোলা আছে? একটি পথ আছে মহারাজ, কিন্তু সেই পথ এত কঠিন যে ফিরে আসার নিশ্চয়তা আমি দিতে পারি না। এই প্রথমবার আদিত্য নিজের ভেতরের ভয়কে শব্দে প্রকাশ করলেন, যা তিনি এতক্ষণ লুকিয়ে রেখেছিলেন। তুমি কি সেই পথে যাবে আদিত্য, জেনেও যে হয়তো তুমি আর এই প্রাসাদে ফিরে আসতে পারবে না? আপনি যদি না বাঁচেন মহারাজ, তাহলে এই প্রাসাদ, এই রাজ্য সবকিছুই আমার কাছে অর্থহীন হয়ে যাবে। রাজার চোখ ভিজে ওঠে, কিন্তু তিনি তা লুকিয়ে রাখেন, কারণ তিনি দুর্বলতা দেখাতে চান না আদিত্যের সামনে। আমি রাজা হিসাবে কিছু চাই না, কিন্তু একজন বৃদ্ধ মানুষ হিসাবে শুধু তোমার ফিরে আসাটুকুই চাই আদিত্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি মহারাজ, যত বিপদই আসুক আমি ফিরে আসব, আপনাকে বাঁচিয়েই ফিরে আসব। মোমবাতির শিখা হঠাৎ কেঁপে ওঠে, যেন ভবিষ্যতের ঝড়ের আভাস নীরবে জানিয়ে দিচ্ছে এই ঘরের ভেতরে। এই রাতেই শুরু হলো এক যাত্রা, যেখানে জীবন, মৃত্যু, ভালোবাসা সবকিছুর পরীক্ষা অপেক্ষা করছে সামনে। রাজার কক্ষ ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে গেলেন আদিত্য, যেন সময় তার হাত থেকে ফসকে যাচ্ছে প্রতি মুহূর্তে। ওষুধ ঘরের দরজা খুলতেই শুকনো গাছপালা আর পুরনো বইয়ের গন্ধে ভরে উঠল চারদিকের নিঃশব্দ পরিবেশ। এই ঘরেই লুকিয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা জ্ঞান, যার অনেকটাই এখনও অজানা রয়ে গেছে। হাজারো গ্রন্থের মাঝে একটি ধুলোমাখা বই আলাদা করে নজরে পড়ে, যেন সেটি নিজেই ডাকছে আদিত্যকে কাছে। গুরু মৃত্যুর আগে বলেছিলেন, এই গ্রন্থ খুলবে তখনই যখন সব পথ বন্ধ হয়ে যাবে তোমার সামনে। আজ সেই দিন এসেছে যখন কোনো ওষুধ কাজ করছে না, আর সময় ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে নির্দয়ভাবে। গুরুদেব, আজ আমি আপনার কথা মতো এই গ্রন্থ খুলছি। আশা করি আপনি আমাকে সঠিক পথ দেখাবেন। বইয়ের প্রথম পাতা খুলতেই যেন কোনো অদৃশ্য শক্তি ঘরটিতে প্রবেশ করেছে। পাতাগুলো হলুদ, অক্ষরগুলো অস্পষ্ট, কিন্তু প্রতিটি শব্দ যেন গভীর কোনো রহস্য লুকিয়ে রেখেছে নিজের ভেতরে। পঞ্চামৃত, 5টি দুর্লভ উপাদানের সংমিশ্রণে তৈরি এক অদ্ভুত শক্তিশালী ওষুধ, যা মৃত্যুকেও পরাজিত করতে পারে। শব্দগুলো পড়তে পড়তেই আদিত্যের চোখে একসাথে ভয় আর আশার আলো জ্বলে উঠল হঠাৎ করেই। প্রথম উপাদান মেঘরাজ্যের চন্দ্রবিন্দু শিশির, যা অমৃতকে তরল করে জীবনের প্রবাহ ফিরিয়ে আনে ধীরে ধীরে। দ্বিতীয় উপাদান আগ্নেয় পর্বতের অগ্নিপদ্ম, যার আগুন অমৃতের ভেতরে প্রাণশক্তি জাগিয়ে তোলে গভীরভাবে। তৃতীয় উপাদান সমুদ্র রাজ্যের নীলমণি শামুক, যা অমৃতকে শুদ্ধ করে, সমস্ত অশুভ শক্তি দূর করে দেয়। চতুর্থ উপাদান চিরহরিৎ বনের অমরলতা, যা অমৃতকে স্থায়িত্ব দেয়, সময়ের ক্ষয় থেকে রক্ষা করে। পঞ্চম উপাদান পর্বত রাজ্যের স্বর্ণপাষাণ, যা অমৃতকে সক্রিয় করে, তার শক্তিকে জাগিয়ে তোলে সম্পূর্ণভাবে। বই বন্ধ করতেই ঘরের নীরবতা আরও ভারী হয়ে ওঠে, যেন এই সিদ্ধান্তের গুরুত্ব চারদিকে ছড়িয়ে পড়েছে। 5টি উপাদান, 5টি ভিন্ন রাজ্য, আর প্রতিটি পথেই লুকিয়ে আছে অজানা বিপদ আর অনিশ্চয়তা। বৈদ্যমশাই, মহারাজের অবস্থা আরও খারাপ হচ্ছে। পাথর এখন বুক পর্যন্ত উঠে এসেছে ধীরে ধীরে। আর সময় নেই মাধব, এই মুহূর্তেই যাত্রা শুরু করতে হবে, না হলে আমরা মহারাজকে হারিয়ে ফেলব নিশ্চিতভাবে। কিন্তু বৈদ্যমশাই, আপনি কোথায় যাবেন?
এই পথ তো অজানা, আর সামনে কত বিপদ অপেক্ষা করছে কে জানে। রাজাকে বাঁচাতে হলে অজানার পথেই যেতে হবে মাধব, কারণ পরিচিত কোনো পথ আর খোলা নেই এখন। এই সিদ্ধান্তের সাথে শুরু হলো এক যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ পরীক্ষা নেবে সাহস, বিশ্বাস আর ত্যাগের সীমা। প্রাসাদের এক নির্জন অন্ধকার কক্ষে দাঁড়িয়ে আছেন দুর্জয়, যেখানে আলো ঢোকার সাহসও যেন হারিয়ে ফেলেছে। বছরের পর বছর বিশ্বস্ততার মুখোশ পড়ে থাকা এই মানুষটির ভেতরে জমে আছে ক্ষমতার তীব্র, অদম্য লোভ। রাজা দুর্বল হওয়ার এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন তিনি, নিঃশব্দে, ধৈর্যের সাথে, সঠিক সময়ের আশায়। তার সামনে দাঁড়িয়ে আছে এক গুপ্তচর, মাথা নত, যেন ভুল একটি শব্দই তার জীবনের শেষ হতে পারে। বৈদ্য কি সত্যিই যাত্রার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা শুধু গুজব যা মানুষের মনে অযথা আশা জাগাচ্ছে? না মন্ত্রীমশাই, তিনি প্রস্তুত। ভোরেই বেরোবেন বলে নির্দেশ দিয়েছেন। সবকিছু গোপনে সাজানো হচ্ছে এখন, দ্রুত। দুর্জয়ের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে, যা আনন্দের নয়, বরং হিসেবি নিষ্ঠুরতা। তাহলে সময় এসেছে, কারণ যদি রাজা বেঁচে যান, আমার এত বছরের পরিকল্পনা মুহূর্তেই ধুলো হয়ে যাবে। তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু ঠান্ডা এক নিশ্চয়তা, যেন সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে রাখা হয়েছে। আপনার আদেশ কি মন্ত্রীমশাই? আমরা কি সরাসরি আক্রমণ করব, নাকি পথে কোথাও তাকে থামিয়ে দেব? সরাসরি আঘাত বোকারা করে, বুদ্ধিমানরা শত্রুকে নিজের পথেই ধ্বংস হতে দেয়, ধীরে, নিশ্চিতভাবে, অদৃশ্যভাবে। তিনি জানালার বাইরে তাকান, যেন দূরের অন্ধকার পাহাড় আর পথগুলো তার পরিকল্পনার অংশ হয়ে উঠছে ধীরে। পথে পথে ফাঁদ বসাও, প্রতিটি রাজ্যে আমার লোক ছড়িয়ে দাও, যেন সে কোথাও নিরাপদ আশ্রয় না পায়। যদি সে সব বাধা পেরিয়ে যায়, যদি কোনোভাবে উপাদানগুলো সংগ্রহ করে ফেলতে সক্ষম হয়, তবুও শেষ পর্যন্ত, তাহলে তার ফেরার পথটাই শেষ করে দাও, যেন সে বাঁচলেও ফিরে আসার সুযোগ আর না পায় কখনো। এটা শুধু একটা পরিকল্পনা নয়, এটি এমন এক জাল যেখানে শিকার নিজেই হেঁটে গিয়ে আটকে পড়বে নিশ্চিতভাবে। আপনার নির্দেশ মতোই হবে মন্ত্রীমশাই। আমি এখনই লোক পাঠিয়ে দেব। প্রতিটি পথে নজরদারি বসানো হবে, দ্রুত। মনে রেখো, কোনো ভুল যেন না হয়, কারণ এই খেলায় আমি হারতে পারি না, কোনো অবস্থাতেই না। তার চোখে এক ঝলক আগুন দেখা যায়, কিন্তু সেই আগুন রাগের নয়, এটি ক্ষমতার ক্ষুধার প্রতিফলন। রাজা দুর্বল, রাজ্য অস্থির, আর মানুষ ভীত। এমন সময়ই নতুন শাসকের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। তার কথায় কোনো দ্বিধা নেই, যেন সে নিজেকেই ইতিমধ্যে সিংহাসনে বসিয়ে ফেলেছে নিজের কল্পনায়। আমি যাচ্ছি মন্ত্রীমশাই। আপনার পরিকল্পনা অনুযায়ী সব ব্যবস্থা এখন থেকেই শুরু করা হবে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। গুপ্তচর চলে গেলে কক্ষটি আবার নীরব হয়ে যায়, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে আসন্ন ঝড়ের শব্দ। যাও বৈদ্য, যত দূর পারো যাও, শেষ পর্যন্ত তোমার পথই তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ধীরে ধীরে। এই অন্ধকার কক্ষেই জন্ম নিল এক ষড়যন্ত্র, যা শুধু একজন মানুষ নয়, পুরো রাজ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভোরের প্রথম আলো ধীরে ধীরে প্রাসাদের দেয়ালে পড়ছে, কিন্তু আজ সেই আলোতেও কোনো উষ্ণতা নেই। প্রাসাদের ভেতরে এক অদ্ভুত নীরবতা, যেন সবাই জানে আজকের এই বিদায় সাধারণ কোনো বিদায় নয়। আদিত্য প্রস্তুত, কিন্তু যাওয়ার আগে তিনি আরেকবার রাজার কাছে ফিরে আসেন, এক অদৃশ্য টানে। রাজা বিক্রমাদিত্য অর্ধেক জাগ্রত, অর্ধেক স্বপ্নে, কিন্তু আদিত্যের উপস্থিতি তিনি অনুভব করতে পারেন নিঃশব্দেই। মহারাজ, আমি যাচ্ছি এখন, সময় আর অপেক্ষা করছে না, আমাকে পথেই উত্তর খুঁজতে হবে। আদিত্য, তুমি কি সত্যি একা এই অজানা পথে পা বাড়াবে, যেখানে ফিরে আসার নিশ্চয়তা নেই? একা নই মহারাজ, আপনার বিশ্বাস আর আশীর্বাদ আমার সাথে আছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজার ঠান্ডা হয়ে যাওয়া হাতটি শক্ত করে ধরে রাখেন আদিত্য, যেন এই স্পর্শই তাকে সাহস দিচ্ছে। আমি তোমাকে পুত্রের মতো ভালোবাসি আদিত্য, তাই বলছি, নিজেকে এত বড় বিপদের মধ্যে ফেলো না। আপনার জন্যই তো যাচ্ছি মহারাজ, এই ভালোবাসার ঋণ না শোধ করলে আমার জীবনই অসম্পূর্ণ থেকে যাবে। এক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ে,
যেখানে হাজার অপ্রকাশিত কথা নীরবে আদান প্রদান হয়ে যায়। রাজ্যের কথা ভাবছি না আদিত্য, আমি শুধু ভাবছি তুমি যদি না ফিরো আমি কাকে নিয়ে বাঁচব। এই কথায় রাজার কণ্ঠ ভেঙে আসে, কিন্তু তিনি নিজের দুর্বলতা লুকোনোর চেষ্টা করেন শেষ মুহূর্ত পর্যন্ত। আমি ফিরে আসব মহারাজ, আপনার জন্যেই ফিরে আসব। এটাই আমার প্রতিশ্রুতি, যা আমি ভাঙব না কখনো। মোমবাতির আলো হালকা কেঁপে ওঠে, যেন এই প্রতিশ্রুতির সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে সময় নিজেই। ফিরে এসো আদিত্য, রাজা হিসাবে নয়, একজন বৃদ্ধ মানুষের অনুরোধ হিসাবে বলছি, আমাকে একা ফেলে যেও না। আপনাকে একা ফেলে যাব না মহারাজ, আমি আপনাকে সুস্থ করে ফিরব, যতই কঠিন হোক এই পথ। মাধব, আমার চিন্তা করো না, তুমি শুধু মহারাজের যত্ন নিও, এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার। তিনি দরজার দিকে এগিয়ে যান, কিন্তু প্রতিটি পা যেন ভারী হয়ে উঠছে অজানা এক আবেগে। বৈদ্যমশাই, সাবধানে থাকবেন। আপনি না ফিরলে এই প্রাসাদ, এই রাজ্য সবকিছুই অন্ধকার হয়ে যাবে। মাধব, আমার চিন্তা করো না, তুমি শুধু মহারাজের যত্ন নিও, এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার। মাধব চোখের জল লুকাতে পারেন না, কারণ তিনি জানেন এই যাত্রা শুধু বিপজ্জনক নয়, অনিশ্চিত। প্রাসাদের দরজা পেরিয়ে বাইরে পা রাখেন আদিত্য, যেখানে ভোরের আলো নতুন এক পথের ইঙ্গিত দিচ্ছে। এই বিদায়ের মধ্যেই লুকিয়ে আছে এক প্রত্যাবর্তনের আশা, যা এখনও অন্ধকারের মাঝেও আলো জ্বালিয়ে রাখে। সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কিন্তু শহরের মানুষের মুখে আজও চিন্তার ছায়া স্পষ্টভাবে রয়ে গেছে। দোকানপাট খুলছে, কিন্তু কথাবার্তার ভেতরে একটাই প্রশ্ন: রাজা কি সত্যিই বাঁচবেন, নাকি এটাই শেষ সময়? আদিত্য নীরবে হাঁটছেন, কিন্তু প্রতিটি চোখ যেন তার দিকে তাকিয়ে উত্তর খুঁজছে, আশার শেষ আলো ধরে। তিনি জানেন আজ তার কাঁধে শুধু একটি প্রাণ নয়, পুরো রাজ্যের বিশ্বাসের ভার তুলে নেওয়া হয়েছে। বৈদ্য মশাই, একটু দাঁড়ান। রাজা মশাই কেমন আছেন? সত্যি কি তার শরীর পাথর হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন? কাকা, ভয় পাবেন না, রাজামশাই সুস্থ হবেন। আপনারা শুধু প্রার্থনা করুন, সেটাই এখন সবচেয়ে বড় শক্তি। আপনি কোথায় যাচ্ছেন এত সকালে? ঝোলা নিয়ে বেরিয়েছেন? কোনো বিশেষ ওষুধের খোঁজে যাচ্ছেন কি বৈদ্য মশাই? হ্যাঁ কাকা, একটু দূরের পথে যাচ্ছি, একটা এমন ওষুধের খোঁজে যা হয়তো সবকিছু বদলে দিতে পারে। তিনি সত্যিটা পুরো বলেন না, কিন্তু তার চোখের গভীরতায় লুকিয়ে থাকে সেই কঠিন যাত্রার ইঙ্গিত। বৈদ্য দাদু, তুমি রাজাকে বাঁচাবে তো? আমরা সবাই তোমার ওপর ভরসা করে আছি, তুমি আমাদের হতাশ করবে না তো? আমি চেষ্টা করব না, আমি করেই ফিরব। তোমরা কি আমার ওপর সেই বিশ্বাসটা রাখতে পারো নিঃস্বার্থভাবে? বাচ্চাদের চোখে ভয় নেই, শুধু এক অদ্ভুত দৃঢ় বিশ্বাস, যা অনেক বড় বড় মানুষও ধরে রাখতে পারে না। আমরা বিশ্বাস করি তুমি অবশ্যই ফিরে আসবে, আর রাজা মশাইকে আবার আগের মতো হাসি খুশি করে তুলবে নিশ্চয়ই। তোমাদের এই বিশ্বাসটাই আমার শক্তি, আমি এটাকে কখনো ভাঙব না, যাই ঘটুক না কেন সামনে। শহরের শেষ প্রান্তে এসে আদিত্য থেমে যান। পেছনে তাকিয়ে দেখেন তার পরিচিত সবকিছু শেষবারের মতো। প্রাসাদ, মানুষ, সেই চেনা পথ, সবকিছু যেন নীরবে বিদায় জানাচ্ছে। আমি ফিরে আসব, এই রাজ্যের জন্য নয় শুধু, এই মানুষগুলোর বিশ্বাস রক্ষা করার জন্য অবশ্যই ফিরে আসব। একটি পুরনো ভাঙা মন্দিরের সামনে এসে থামলেন তিনি, যেন এই নির্জনতায় একটু বিশ্রাম নেয়ার সুযোগ খুঁজছেন। মন্দিরের দেয়াল জীর্ণ, বহু পুরনো দিনের ছাপ স্পষ্ট, কিন্তু বাতাসে এক অদ্ভুত স্থিরতা, যেন কেউ তাকিয়ে আছে নীরবে। হঠাৎ পায়ের কাছে শুকনো পাতার শব্দ, তারপর ঝোপের ভেতর অল্প নড়াচড়া। কিছু একটা ঠিক স্বাভাবিক লাগছে না। আদিত্য থেমে যান, কিন্তু পেছনে তাকান না, কারণ তিনি বুঝে গেছেন তিনি একা নন এই পথে। যে লুকিয়ে আছো, বেরিয়ে এসো সামনে। ছায়ার আড়ালে দাঁড়িয়ে থেকে কাউকে ভয় দেখানো সহজ কাজ নয়। কিছুক্ষণ কোনো উত্তর আসে না, শুধু বাতাসের হালকা শব্দ আর দূরের ঝিঝি পোকার ডাক শোনা যায়। তারপর ধীরে ধীরে ঝোপ সরিয়ে একটি ছায়া মূর্তি বেরিয়ে আসে, মুখে কৃত্রিম সাহস, কিন্তু চোখে লুকানো ভয়। বৈদ্য, এখানেই ফিরে যাও, এই পথ তোমার জন্য নয়,
সামনে যা আছে তা তোমাকে জীবিত থাকতে দেবে না। তার কণ্ঠে হুমকি আছে, কিন্তু সেই হুমকির ভেতরই অনিশ্চয়তার কম্পন স্পষ্ট বোঝা যাচ্ছে মনোযোগ দিয়ে শুনলি। তুমি কি জানো তুমি কাকে থামাতে এসেছো? আমি শুধু একজন বৈদ্য নই, আমি প্রতিশ্রুতি নিয়ে চলেছি সামনে। প্রতিশ্রুতি দিয়ে জীবন বাঁচে না বৈদ্য, বাঁচে শক্তি আর বুদ্ধি দিয়ে। আর তোমার সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু। আদিত্য শান্তভাবে তার ঝোলা খুললেন, যেন এই হুমকি তার কাছে নতুন কিছু নয়, বরং আগেই অনুমান করেছিলেন। তুমি কি জানো এই ছোট বোতলের ভেতরে কি আছে? এটা তোমার জন্যই সঙ্গে করে এনেছি আমি। গুপ্তচর এক পা পিছিয়ে যায়, চোখ স্থির হয়ে থাকে বোতলের দিকে, যেন অজানা কিছু তাকে থামিয়ে দিচ্ছে। কি আছে এতে? আয়ুর্বেদিক ওষুধ নাকি কোনো জাদু? তুমি কি করার চেষ্টা করছো আমার সাথে? এটা এক আয়ুর্বেদিক ওষুধ, যা টানা 3 দিন গভীর ঘুমে ডুবিয়ে রাখবে। আর জেগে ওঠার পর তোমার কিছুই মনে থাকবে না। কথাগুলো বলার সময় তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা, যা ভয়কে আরও বাড়িয়ে দেয়। না, আমার কাছে এসো না। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমাকে যেতে দাও এখান থেকে এখনই। ভয় মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর সেই মুহূর্তেই গুপ্তচরটি পিছন ফিরে দৌড়ে পালিয়ে যায় অন্ধকারে। চারপাশ আবার নীরব হয়ে যায়, যেন কিছুই ঘটেনি, কিন্তু বাতাসে এখনো সেই অদ্ভুত উত্তেজনা রয়ে গেছে। ভয় পেলে মানুষ সব বিশ্বাস করে, সত্যি জানার আগে নিজেই নিজের মনে গল্প বানিয়ে ফেলে অজান্তেই। বোতলটা হাতে নিয়ে তিনি একটু হাসলেন, কারণ এর ভেতরে কোনো ওষুধ নয়, শুধু সাধারণ গোলাপ জল ভরা। কিন্তু এই ছোট ঘটনাই বুঝিয়ে দিল যাত্রা এখন সত্যিই শুরু হয়েছে, আর সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আদিত্য সামনে তাকিয়ে রইলেন নিশ্চুপভাবে। ঘন কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়েছে, যেন পথগুলো ইচ্ছাকৃতভাবে নিজেদের আড়াল করে রেখেছে অচেনা যাত্রীদের কাছ থেকে। দূরে মেঘের আড়ালে একটি রাজ্যের অস্পষ্ট ছায়া দেখা যায়, যা বাস্তব নাকি কল্পনা বোঝা কঠিন। প্রথম উপাদান চন্দ্রবিন্দু শিশির, আর সেটির পথ শুরু হয় এই রহস্যময় পাহাড়ের অদ্ভুত পরিবর্তনশীল পথ দিয়ে। আদিত্য প্রাচীন গ্রন্থ খুলে পথের নির্দেশ খুঁজতে থাকেন, কিন্তু প্রতিটি শব্দই যেন আরও বিভ্রান্তি বাড়িয়ে তোলে। এই পথ নিজের মতো বদলে যায়, মানে ভুল এক পা ফেললেই হয়তো আমি চিরতরে হারিয়ে যাব এখানে। হঠাৎ পাশের ছোপে হালকা শব্দ হয়, যেন কেউ নিঃশব্দে লুকিয়ে থেকে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে গভীরভাবে। কে ওখানে? লুকিয়ে থেকো না, আমি জানি কেউ আছো। সামনে এসে নিজের পরিচয় দাও এখনই। কিছুক্ষণের নীরবতার পর ঝোপ সরিয়ে বেরিয়ে আসে একটি ছোট্ট মেয়ে, চোখে অদ্ভুত আত্মবিশ্বাসের ঝিলিক। আপনি কি মেঘরাজ্যের পথে যাচ্ছেন? এই কুয়াশার ভেতরে একা চলা কিন্তু সহজ নয়। তুমি কে? এত ছোট হয়ে এই বিপজ্জনক জায়গায় একা কিভাবে এলে? আর তোমার পরিবার কোথায়? তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, যেন সে সত্যিই এই বিপজ্জনক জায়গাটাকে নিজের বাড়ির মতো চেনে ভালোভাবে। আমি তিতলি, আর এই পাহাড় আমার কাছে নতুন নয়। আমি এর পথগুলো চিনি। ছোট্ট মেয়ে, এটা খেলার জায়গা নয়, এখানে বিপদ আছে। তুমি এখনই ফিরে যাও। আমার ফেরার মতো কোনো বাড়ি নেই, আর আপনি একা গেলে পথ আপনাকে ভুলিয়ে দেবে। আদিত্য এক মুহূর্ত থেমে যায়, বুঝতে চেষ্টা করেন এই মেয়েটির সাহস সত্যি নাকি কেবলই অজানা এক রহস্য। তুমি বলছো তুমি পথ চেনো, কিন্তু এই পাহাড় তো প্রতিনিয়ত নিজের পথ বদলায়। তুমি কিভাবে ঠিক রাখো দিশা? পথ বদলায় ঠিকই, কিন্তু যারা মন দিয়ে শোনে তারা পথের ফিসফিসানি বুঝতে পারে। আমি আপনাকে পথ দেখাবো, কিন্তু তার বদলে আমাকে আপনার সাথে নিতে হবে। এই উত্তর শুনে আদিত্যের চোখে বিস্ময় দেখা যায়, কারণ এই কথার ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত গভীরতা। এই যাত্রা সহজ নয় তিতলি, সামনে এমন বিপদ আছে যা তোমার মতো ছোট একজনের জন্য ভীষণ বিপজ্জনক। আমি ভয় পাই,
কিন্তু ভয়কে নিয়েই এগোতে শিখেছি। তাহলে চলুন দাদু, দেরি করলে পথ আবার বদলে যাবে। অবশেষে আদিত্য বুঝলেন এই মেয়েটি শুধু একা নয়, তার ভেতরে লুকিয়ে আছে কোনো অজানা শক্তির আভাস। ঠিক আছে, তুমি আমার সাথে যেতে পারো। সন্ধ্যার কুয়াশার ভিতর দিয়ে দুজন এগিয়ে যায়। শুরু হয় এক নতুন বন্ধন আর আরও গভীর এক রহস্যের যাত্রা। কুয়াশা আরও ঘন হয়ে আসে, যেন পাহাড় নিজেই তাদের পথ গোপন রাখতে চাইছে এখন। তিতলি, তুমি নিশ্চিত তো আমরা ঠিক দিকেই যাচ্ছি, নাকি পাহাড় আমাদের নিয়ে খেলছে? পাহাড় খেলছে না দাদু, ও শুধু পরীক্ষা নিচ্ছে। কে বিশ্বাস করে আর কে ভয় পায়। পায়ের নিচের আলো হালকা কাঁপতে থাকে, যেন পথটাও জীবন্ত হয়ে তাদের উপস্থিতি বুঝতে পারছে। এই আলোটা স্বাভাবিক নয়, মনে হচ্ছে কেউ আমাদের জন্য এই পথ খুলে দিচ্ছে ধীরে। হয়তো কেউ দেখছে আমাদের, কিন্তু সবাই খারাপ নয়, কেউ কেউ সাহায্যও করে। হঠাৎ বাতাস থেমে যায়, আর সেই নীরবতায় দূরে অদ্ভুত এক ফিসফিস শব্দ শোনা যায়। তুমি কি শুনতে পাচ্ছ তিতলি? যেন কেউ আমাদের নাম ধরে খুব আস্তে ডাকছে অন্ধকারের ভেতর। শুনছি, কিন্তু এটা মানুষের ডাক না। পথের পাশে ছায়াগুলো নড়ে ওঠে, যেন অদৃশ্য কেউ তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে নীরবে। আমাদের দ্রুত চলা উচিত, এই জায়গায় বেশি সময় থাকা ঠিক হবে না বলে মনে হচ্ছে এখন। ভয় পেলে পথ হারাবো দাদু। হঠাৎ তিতলি আবার থামে, হাত তুলে বাতাসের দিক অনুভব করার চেষ্টা করে মনোযোগ দিয়ে। কেন থামলে? কিছু বুঝতে পারছো নাকি? এই অদ্ভুত নীরবতার ভিতরে লুকানো কোনো সংকেত এখন? হাওয়া বদলেছে, মানে পথও বদলাতে যাচ্ছে। তাহলে আমাদের সামনে এগোতেই হবে, পিছনে ফেরার কোনো সুযোগ নেই আর এই মুহূর্তে। দূরে হালকা এক নীল আলো দেখা যায়, যা ধীরে ধীরে বড় হয়ে দরজার আকার নিতে থাকে। তারা যত এগোয় আলো তত পরিষ্কার হয়, আর কুয়াশা ধীরে ধীরে সরে যেতে থাকে চারদিক থেকে। তাদের সামনে অবশেষে স্পষ্ট হয়ে ওঠে সেই রহস্যময় দরজা, যা নতুন এক জগতের সূচনা করতে চলেছে। এটা কিভাবে সম্ভব? দরজা আছে, কিন্তু তার কোনো দেওয়াল নেই, তবুও দাঁড়িয়ে আছে। এই পাহাড়ে সবকিছুই অদ্ভুত দাদু। এখানে নিয়মগুলোও নিজেদের মতো করে বদলে যায় সবসময়। দরজার চারপাশে বাতাস ধীরে ঘুরছে, যেন অদৃশ্য কোনো শক্তি সেটাকে স্থির করে রেখেছে সেখানে। আমি বহু প্রাচীন জিনিস দেখেছি, কিন্তু এমন দরজা আগে কখনো দেখিনি আমার জীবনে। দেখে বোঝা যায় না সবকিছু, কিছু দরজা বোঝার জন্য ভেতরে ঢুকতেই হয় দাদু। দরজার ভেতরে নীলচে আলো ঘুরপাক খাচ্ছে, যেন অন্য এক জগতের আভাস দিচ্ছে নিঃশব্দে। আলোটা অদ্ভুত, এটা আগুনের মতো না, আবার পুরোপুরি ঠান্ডাও মনে হচ্ছে না। কারণ এটা কোনো আলো না দাদু, এটা স্মৃতির আলো, যা শুধু কিছু মানুষই দেখতে পায়। হঠাৎ দরজার সামনে মাটিতে বসে থাকা ছোট্ট এক ছায়ামূর্তি চোখ মেলে তাকায় তাদের দিকে। ওটা কি একটা বিড়াল? কিন্তু তার চোখগুলো এত উজ্জ্বল কেন, যেন চাঁদের মতো জ্বলছে। আরও এক পা এগোবে না, এই দরজা সবাই পার হতে পারে না, সাহস আর জ্ঞানের পরীক্ষা লাগে। ছোট্ট শরীর, কিন্তু কণ্ঠে অদ্ভুত গভীরতা, যেন শত বছরের অভিজ্ঞতা লুকিয়ে আছে তার ভেতরে। আমি আদিত্য, রাজবৈদ্য। আমাকে রানী চন্দ্রার সাথে দেখা করতে হবে জরুরি প্রয়োজনে, এখনই। সবাই জরুরি কারণ দেখায়, কিন্তু দরজা শুধুই তাদের জন্য খুলে যারা নিজেদের সত্য চিনতে পারে। আমরা মিথ্যে বলছি না, আমাদের সত্যিই ভেতরে যেতে হবে, না হলে অনেক কিছু হারিয়ে যাবে। হারানো আর পাওয়ার হিসেব তোমরা এখনো বোঝো না, তাই প্রশ্নের উত্তর দিতে হবে আগে। দরজার আলো হঠাৎ একটু উজ্জ্বল হয়ে ওঠে, যেন প্রশ্নগুলো এই জগতের অংশ হয়ে উঠছে ধীরে। ঠিক আছে, প্রশ্ন করো। যদি এই পথেই যেতে হয়, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বশক্তি দিয়ে। প্রথম প্রশ্ন, যা দিলে কমে না বরং আরো বেড়ে যায়, সেটাকে কি বলে তোমাদের ভাষায়? আদিত্য কিছুক্ষণ চুপ করে থাকেন, যেন নিজের ভেতর থেকেই উত্তর খুঁজে বের করার চেষ্টা করছেন। ভালোবাসা। কারণ যতই দাও সেটা শেষ হয় না, বরং আরো গভীর হয় সময়ের সাথে। ঠিক বলেছ, কিন্তু শুধু শব্দ জানলেই হবে না, তার মানে বুঝেছ কিনা সেটাও গুরুত্বপূর্ণ এখানে। দাদু সত্যিই বোঝে,
ও শুধু জানে না, অনুভবও করে। তাই উত্তরটা সঠিক হয়েছে। দরজার আলো একটু নরম হয়ে আসে, যেন প্রথম বাধা তারা অতিক্রম করতে পেরেছে সফলভাবে। দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হও, কারণ এখান থেকেই বোঝা যাবে তোমরা সত্যি প্রস্তুত কিনা ভেতরের জন্য। পাহাড়ের ওপর হালকা বাতাস বয়ে যায়, কিন্তু দরজার সামনে সময় যেন থেমে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। এখন শুরু হতে যাচ্ছে সেই পরীক্ষা, যা শুধু পথ খুলবে না, তাদের ভাগ্যও বদলে দেবে সম্পূর্ণভাবে। মেঘের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা বুঝতে পারছিল এই রাজ্য তাদের উপস্থিতি অনুভব করছে নিঃশব্দে। দাদু, ওরা শুধু তাকিয়ে আছে কেন? কেউ কথা বলছে না কেন একটু এই অদ্ভুত জায়গায়? কারণ এরা শব্দ ব্যবহার করে না, এরা স্মৃতি দিয়ে কথা বলে। এটাই এই রাজ্যের নিয়ম। একটি মেঘ মানুষ ধীরে এগিয়ে আসে, তার চোখে হালকা আলো জ্বলে ওঠে অদ্ভুতভাবে। দাদু, ওর চোখে কিছু দেখছি আমি, যেন অন্য কারো জীবন ভেসে উঠছে সেখানে স্পষ্ট। ওগুলো তার নিজের নয়, অন্যদের স্মৃতি, যেগুলো সে সংগ্রহ করেছে সময়ের সাথে সাথে ধীরে। মেঘ মানুষটি হাত বাড়িয়ে রাখে, কিন্তু তার ভঙ্গিতে কোনো আক্রমণ নেই, শুধু এক নিঃশব্দ অনুরোধ। ও কি আমার কাছে কিছু চাইছে, নাকি শুধু পরীক্ষা করছে আমি কি করি এখন? এরা কখনো সরাসরি কিছু বলে না, কিন্তু তোমার সিদ্ধান্তই বলে দেয় তুমি কি হারাবে সামনে। তিতলি ধীরে এক পা পিছিয়ে আসে, আর সেই মুহূর্তে মেঘ মানুষটি থেমে যায় স্থির হয়ে। দাদু, আমার মনে হলো যদি ছুঁই আমি হয়তো কিছু খুব গুরুত্বপূর্ণ ভুলে যাব হঠাৎ করে। ঠিক তাই, আর সেই ভুলে যাওয়া জিনিসটাই হয়তো তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি হতে পারে। হঠাৎ দূর থেকে ভেসে আসে সেই সুর, যা ধীরে ধীরে চারপাশের নীরবতাকে ভেঙে দেয়। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.